আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমাদের যে কোনো টাইপের ডিজাইনের আইডিয়া যদি তোমাদের দরকার হয়, ডিজাইনের আইডিয়া কিভাবে ডিজাইন করব খুঁজে পাচ্ছি না, বুঝতেছি না, তাইলে গুগলের একটা সার্চ অপশন আছে, সার্চ ইমেজ। এটার জন্য তোমাকে লিখতে হবে image.google.com, এভাবে লিখে তারপরে যে উইন্ডোটা আসবে এখানে, যেমন ধরো একটা সার্টিফিকেট ডিজাইনের তুমি আইডিয়া খুঁজতেছো কীভাবে সার্টিফিকেট ডিজাইন করবা, তো এখানে লেখো যেই ক্যাটাগরির সার্টিফিকেট, যেমন ধরো যে সার্টিফিকেট অফ কমপ্লিশন, সার্টিফিকেট অফ কমপ্লিশন। তো তুমি খুঁজলে এখানে দেখতে পাবে যে অনেক ডিজাইন আছে, এখান থেকে তোমাদের আইডিয়া নিতে অনেক সহজ হবে কীভাবে ডিজাইন হয়, কীভাবে সার্টিফিকেট ডিজাইন করতে হয়, সেটার ভালো একটা আইডিয়া তোমরা পাবে। বুঝে আসছে? বুঝতে পারছো? এখন যদি আমি অন্য একটা বিষয় খুঁজি, যেমন আমার হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, এখানে তুমি আইডিয়া পাইবা যে কিভাবে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন কীভাবে ডিজাইন করতে হয়, সেখানে কী কী ধরনের লেখা থাকে। অনেক সময় এটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে লেখাটা কী ধরনের হয়। যেমন ধরো আমি যখন এই ইমেজটা ওপেন করলাম, তো এটার মধ্যে সব কিছু কমপ্লিট করা আছে, এখানে লেখা আছে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রেজেন্টেড টু, তারপরে লেখা আছে যার জন্য সার্টিফিকেট হচ্ছে তার নাম এখানে হবে, ঠিক আছে, কারা দিচ্ছে, কীভাবে হবে। তো টোটাল একটা আইডিয়া তোমার হবে যে এখানে কী ধরনের লেখা থাকে এবং ডিজাইনগুলো কিভাবে হয়, তুমি কিভাবে ডিজাইন করতে পারো, সেটা একটা ব্যাপার। আর হচ্ছে আরেকটা বিষয় হলো, এটা একটা ইন্টারন্যাশনাল অথবা আমাদের দেশীয় কোনো ডিজাইন এগুলো না, অনেক সময় দেশীয় ডিজাইনগুলো পাওয়া যায় না, কারণ আমাদের দেশের আমাদের যে ডিজাইনগুলো এগুলো ইন্টারনেটে রিলিজ করার সুযোগ হয় না বা ওরকম মন মানসিকতা থাকে না, এই জন্য অনেক সময় পাওয়া যায়। গুগল আসলে সব ওয়েবসাইট থেকে, এই যেমন ধরো আমি তোমাদের একটা বিষয় বলে দিই, আপনার কোনো কাজ আছে? হ্যাঁ আছে, এখানে দেখো যে একটা ওয়েবসাইটের নাম আছে এখানে canva.com। তো এই ক্যানভা থেকে এই পিকচারটা বা এই ইমেজটাকে গুগল রিট্রাইভ করেছে, অর্থাৎ ওখান থেকে কালেক্ট করে নিছে। কীভাবে কালেক্ট করলো, এটা সার্চ ইঞ্জিনের একটা টার্ম আছে যে এই ইমেজটা যেই নাম দিয়ে সেভ করে রাখছে, যেই নাম দিয়ে আপলোড করছে, সেটার নাম হচ্ছে কিওয়ার্ড। তো আমি যখন এখানে লিখলাম সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, এটা একটা কিওয়ার্ড বা এটা একটা কিওয়ার্ড বা শব্দগুচ্ছ বলতে পারো। তো এই কিওয়ার্ডটা ওর ইমেজের ভেতরে লেখা আছে, আমি তোমাদের দেখাতে পারবো এটা। যেমন ধরো simpletemplates.com, অন্য একটা সাইট দেখি। আচ্ছা এইটা দেখো, এই পিকচারটা আসছে হচ্ছে একটা ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তো সেই ওয়েবসাইটটাতে আমরা যাই, ওয়েবসাইটটাতে আমরা চলে গেলাম। আমি তোমাদের দেখাবো যে আমি যা লিখছি সেটাই ওর ওয়েবসাইটে আছে, সেই জন্য এই ইমেজটা চলে আসছে এখানে। এটা হলো ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইটে এখানে সার্টিফিকেটটা তারা এখানে পোস্ট করে রাখছে, গুগল ম্যাচ করছে কিওয়ার্ড, আমি যা সার্চ করছি সেটাই, সেই নামেই এই ইমেজটা আছে, সেই জন্য এই ইমেজটা আমাকে ওখানে সার্চ রেজাল্টে দেখাচ্ছে। কীভাবে আছে আমি তোমাদের দেখাচ্ছি। যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে যাই, তোমরা এগুলো এখনও বুঝবা না, যেহেতু তোমরা গ্রাফিক্স স্টুডেন্ট, ওয়েব ডিজাইনের স্টুডেন্ট হলে বিষয়টা বুঝতাম, তারপরেও আমি দেখাবো।
ক্লিক করতেছেন উপরে এগুলা উপরে কালারটা মনে হয় আচ্ছা উপরে সিলেক্ট হচ্ছে, এই যে এখানে আমি যেখানে মাউস ক্লিক করব সেই জায়গাটা সিলেক্ট হচ্ছে। আচ্ছা এখানে দেখো যে এই ইমেজটা এটাই হচ্ছে সেই ইমেজটা। তো এই ইমেজের যে কোড আছে, এই কোডিংয়ের পার্টের মধ্যে এখানে লেখা আছে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, পেয়েছো? তো এটা এখানে লেখা থাকার কারণে গুগল এখান থেকে বুঝতে পারছে যে এই সার্টিফিকেটটা বা ইমেজটা হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। সেখান থেকে গুগলের সার্চ রেজাল্টে এই পেজটা আসছে। যাই হোক, এটা একটা ভিন্ন কথা ছিল। তোমরা যদি বুঝে থাকো তাহলে ঠিক আছে, না বুঝে থাকলে এটা নিয়ে বেশি বোঝার দরকার নেই। তো যাই হোক, অন্যান্য ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়েবসাইটে যখন এইরকম ইমেজগুলো পোস্ট করবে এগুলোর নাম লিখে, তখন সেখান থেকে গুগল রিট্র্যাক্ট করে এখানে রেজাল্টগুলো দেখায়। তো তোমার যদি আইডিয়ার দরকার হয় তাহলে গুগলের ইমেজ ফাংশন থেকে, ইমেজের যে সার্চ সেকশন আছে সেখান থেকে চমৎকার আইডিয়া নিতে পারো যে কীভাবে আমি এটা করি। এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার যখন কোনো ডিজাইনের প্রয়োজন হয় আমি আগে গুগলে সার্চ করি সিমিলার ডিজাইন আছে কিনা, সেই ধরনের কী ধরনের ডিজাইন হয়, কী টাইপের লেখা হয় এবং কী ধরনের ফন্ট ব্যবহার করা হয়, এই সব কিছু এখান থেকে দারুণভাবে আইডিয়া নেওয়া যায়। আচ্ছা এটা সব কিছুর ক্ষেত্রে সব কিছু বলতে মানে আমরা ভিজিটিং কার্ড, হ্যাঁ ভিজিটিং কার্ড, আমি এখানে লিখছি ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, সব কিছুর ক্ষেত্রে তোমার যে কোনো ধরনের ডিজাইন দরকার। এই যে দেখো এখানে ভিজিটিং কার্ড চলে আসছে, এখান থেকে আইডিয়া নাও, ডিজাইন করো। কিন্তু সরাসরি এবং 100% কপি করবে না, এটা বলে দেই। যদি তুমি 100% কপি করলে তারপরে যার মূলত এটার মালিক যে তার কাজটা কমপ্লেন করবে যদি তুমি ওই মার্কেটগুলোতে পোস্ট করো। যেমন ধরো আমি যাকে পাঠাচ্ছি আমি ধরেন আমি যদি এটা পোস্ট করছি ও গুগল ফটো গুগল আছে না, ওখানে গিয়ে যদি পিকচারটা দেখালে হুবহু হতো, মানে সেম আছে কিনা দেখার জন্য তখন ধরা পড়ে যাবে। না ধরা পড়লে সমস্যা নাই, কিন্তু সমস্যাটা কোথায়, এটার একটা মালিক আছে, অর্থাৎ একজন অথর আছে, ঠিক আছে? একটা মার্কেট আছে যেখানে এরকম ডিজাইনগুলো বিক্রি হয়, এটা নাম হচ্ছে গ্রাফিক রিভার। তো গ্রাফিক রিভারে যে বিক্রি করছে, যেমন এই ডিজাইনটাই সে ওখানে একবার বিক্রি করছে, তুমি কি করলা, এটার হুবহু আরেকটা কপি করে তুমিও ওই মার্কেটে বিক্রি করতে গেছো, তাহলে তোমার কি সমস্যা আছে? তোমার হলো সেখানে তুমি এটা বিক্রি করতে পারবে না, তারা বলবে যে এরকম ডিজাইন আছে তুমি কপি করছো, বুঝে আসছে? এমনিতে লোকালি আমরা যদি এগুলো মনে থাকার কিছু নাই, এখানে মেশিন অলরেডি এখানে ধরে নেবে, লোকালি ইউজ করা যাবে, লোকালি ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। তুমি যদি 100% কপি করেও যদি আমাদের লোকালি, যেমন বাংলাদেশে এর নামটা বাংলায় লিখে দিছো, তারপরে এগুলো সব হোক ইংরেজিতেও হোক, কোনো সমস্যা নেই, প্রিন্ট করে তুমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা যে মার্কেটে সেল করছে না করলে, হ্যাঁ যে মার্কেটে সেল করছে ওই মার্কেটে সেল না হলে হলো। আর তাছাড়া তুমি যদি এটা নিয়ে ইউটিউব ভিডিও তৈরি করো তারপরেও সমস্যা নেই, সেম টু সেম আরেকটা ডিজাইন তুমি ইউটিউবে ডিজাইন করে ভিডিও তৈরি করে পোস্ট করছো, না প্রবলেম, কিছু হবে না। আচ্ছা ওকে, এবার কাজে আসি। আজকে একটা লোগো ডিজাইন করবো, একদম সিম্পল। এই লোগোটা হ্যাঁ বলে দিছি তো, আজকে একটা লোগো ডিজাইন হবে। মেইনলি আমি তোমাদের আজকে দেখাবো হচ্ছে কিভাবে ডিভাইড করতে হয়, একটা অবজেক্টকে কিভাবে ডিভাইড করতে হয়, আমি এটা দেখাবো আজকে। গত ক্লাসের মেইন বিষয় ছিল কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয়, আজকে তোমাদের দেখাবো কিভাবে ডিভাইড করতে হয়। সো ডিভাইড করে আমরা এই ডিজাইনটা, এই লোগোটা তৈরি করবো। আচ্ছা, এটা হচ্ছে, এই লোগোটা হলো বাংলা উইকিপিডিয়ার যে লোগো, সেটা হচ্ছে এই লোগোটা হলো। তো এখানে তোমরা আগে লক্ষ্য করো, কোনো একটা ডিজাইন যখন করতে যাবা, হুবহু আরেকটা ডিজাইন করতে গেলে লক্ষ্য করবো যে সেখানে কি কি অবজেক্ট আছে। প্রথমে দেখো এখানে একটা ইলিপস আছে, একটা বৃত্ত আছে, এই বৃত্তটাকে এখান দিয়ে কেটে দেওয়া হয়েছে এই জায়গাটাতে। তারপরে এর মাঝখানে এরকম
মনে করো এটা আরেকটা ইলিপস, আরেকটা বৃত্ত। এই বৃত্তটাকে এখান থেকে এবং মাঝখান থেকে কেটে ফেলা হলো, আর এটা একটা ইলিপস। টোটাল 3টা ইলিপস দিয়ে আমি এই ডিজাইনটা করতে পারবো। বুঝে আসছে? তো তোমরা যদি করতে জানো তাহলে অনেক ডিজাইন এভাবে তোমরা করে ফেলতে পারবে অনেক সহজে। এই লোগোটা অনেক সহজ, তোমরা যদি দেখো তাহলে বুঝবা যে এটা কত সহজে করা যায়। আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার একসাথে প্রেস করলাম এভাবে রেশিও অনুসারে বড় করার জন্য। তো এখানে কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, ইচ্ছা করলে এখান থেকেও নিতে পারি, নিলাম। আচ্ছা, এটার আরেকটা কপি করব, কপি অ্যান্ড পেস্ট ইন ফ্রন্ট। এবার কি হয়েছে, এখন আমার এখানে কয়টা অবজেক্ট আছে? এখন দুইটা অবজেক্ট আছে। ওকে, উপরের অবজেক্টটা সিলেক্টেড আছে, যেটা এখনই পেস্ট করলাম। শিফট এবং অল্টার একসাথে প্রেস করে ভেতরের দিকে ড্র্যাগ করব, ঠিক এই পরিমাণ। ঠিক আছে? তাইলে দুইটা অবজেক্ট আমার কাছে আছে, এই অবজেক্টটাকে আরেকটা কপি করে নিই, কপি। বুঝে আসছে? এবার দুটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে অপশন আছে অ্যালাইন আমরা দেখেছি, এখানে ট্রান্সফর্ম দেখেছি, পাথ ফাইন্ডার নামে আরেকটা অপশন আছে এখানে। এর নিচে দেখবো পাথ ফাইন্ডার্স, এখানে একটা বাটন আছে, বাটনটার নাম হচ্ছে ডিভাইড, DIVIDE, ডিভাইড। তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে উপরের যে প্রথম যে ইলিপস বা বৃত্তটা আমি তৈরি করেছিলাম এবং পরে যেটাকে কপি করে ছোট করেছি, এই দুইটার মাঝখানে এই একদম বর্ডার এরিয়াতে একটা ভাগ হয়ে যাবে। এখন আমি দেখছি যে এটা আসলে পুরোটা একটাই আছে, তাই না? একটাই নেই, আসলে এটা গ্রুপ অবস্থায় আছে, আমার আনগ্রুপ করে নিতে হবে। এবার মাঝখানে অবজেক্টটাকে আমি একটু সরাই, দেখো এখানে কিছু নাই। হ্যাঁ, মাঝখানে কি এটা? এটাই তো তৈরি করলাম এতক্ষণ, দেখা যাচ্ছে না? আগে বলোনি কেন? মানে মধ্যখানে কিভাবে তোমরা যদি এই অবজেক্টটাকে, যে অবজেক্টটা আমি তৈরি করলাম এখানে কেটে ফেললাম, এখন এই দুইটাকে আমি আগের জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এটা যেন একদম ভেতরে থাকে। কিভাবে হবে? হয়ে গেছে? হয়ে গেছে, কিন্তু দেখা যাবে যে অনেক সময় এই যে আমি যদি একটু ফাঁকা রয়ে গেছে, এই দিক থেকে একটু বেশি হয়ে গেছে, এরকম যদি হয়ে যায়, এরকম হবেই স্বাভাবিক। যেহেতু আমরা ম্যানুয়ালি করছি, হাত দিয়ে করছি, অর্থাৎ হাতের আন্দাজে করছি। তো এটা না করে আমরা যদি এখান থেকে সেন্টার, দুদিকের সেন্টার, হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করে নিই, তাহলে আর কোনো দিকে কম বেশি হওয়ার সুযোগ থাকবে না। ওকে, এবার আবার লক্ষ্য করি যে লোগোটার ভেতরের অংশটা এখান থেকে অনেকাংশ ভেতরের দিকে একটা বৃত্ত তৈরি হয়েছে। তো আমি এটাকে করি এভাবে, ঠিক আছে? এবার তোমরা দেখবে যে এটার এই অংশটা এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত কাটা আছে। তো এবার কাটার বিষয়টা বুঝতে পারছো তোমরা, কীভাবে এটাকে কেটে ফেলা যায়? আমি এখান থেকে একটা নিতে পারি, চারকোনা বক্স নিয়ে এটাকে রোটেট টুল নিলাম, এন্টার, 45 ডিগ্রি। আচ্ছা, এর আগে এটার সাইজটা একটু ঠিক করে নিই, 9 ইঞ্চি, 9 ইঞ্চি, 9 ইঞ্চি। হয়নি আসলে, 5 ইঞ্চি, 5 ইঞ্চি। তাহলে আমি একটা সার্কেল, একটা চারকোনা বক্স তৈরি করলাম। ডিগ্রি। ওকে, এবার এই সবগুলো অবজেক্টকে 1, 2, 3, তিনটা অবজেক্ট একসাথে সিলেক্ট করলাম, করে অ্যালাইনমেন্ট থেকে শুধু
এই দিকের সেন্টার করে নেব, তাইলে বুঝতে পারবো যে হ্যাঁ পুরাটাই সেন্টারে আছে। এটাকে আর একটু উপরে তুলতে হবে। হ্যাঁ এই পর্যন্ত হতে পারে। এবার তিনটা অবজেক্টকে আমি একসাথে সিলেক্ট করে ডিভাইড করে ফেলবো, পাথ ফাইন্ডার অ্যান্ড ডিভাইড, আনগ্রুপ করে এখান থেকে এই পার্টগুলো আমার এখন প্রয়োজন নেই, এগুলো সরিয়ে ফেলবো। বাট আমার এইখানে একটা অবজেক্ট, একটা অংশ এখান থেকে, যেমন এই অংশটা এভাবে আলাদা করতে হবে। সো এই বক্সটা কেন আসছে? ওটা পেছনের এটা এটা তো পেজের এরিয়া। আচ্ছা এবারও আমি সেন্টার করে নেব, সেন্টার অ্যান্ড সেন্টার, সেন্টার। তো সেন্টার করার পর এবার শুধু এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করার পর পাথ ফাইন্ডার অ্যান্ড ডিভাইড, আনগ্রুপ করে আমি এখান থেকে এই অংশটুকু ডিলিট করে দিলাম। আচ্ছা এবার আমার লাগতেছে কি একটা উপর দিকের একটা গোলাকার বৃত্ত। এটার কালারটা হবে রেড, রেড। আচ্ছা এখান থেকে এক্সাক্ট কালারগুলো এবার নেই। আইড্রোপার টুল, এটা সিলেক্ট করি দুটা, যেহেতু দুটার এক কালার, আইড্রোপার সিলেক্ট করলাম। আর এটা আসলে ওইরকম রেড না, এটা একটু কম রেড। আচ্ছা তো দেখো শুধুমাত্র ডিভাইড ইউজ করে, শুধুমাত্র ডিভাইড ফাংশনটাকে ব্যবহার করে আমরা দেখো সেম একটা লোগো তৈরি করে ফেলছি। বুঝে আসছে? ডিভাইডটা বুঝতে পারছো কিনা? যদি তোমরা ডিভাইড বুঝতে পারো তাহলে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন তোমরা করে ফেলতে পারবা শুধুমাত্র ডিভাইড করে। আচ্ছা তো আমি এখন এই কালারটা তো এটা নিয়ে ফেলছি, তো এটা কালার কোডটা কিভাবে দেখবা? এইখানে ডাবল ক্লিক করলে কালার পিকারের মধ্যে এখানে দেখা যাবে এই কালারের কোডটা হচ্ছে 99, তারপরে 4টা 0 বা 4টা 0। তুমি যদি অন্য কোথাও, যেমন আমি এখানে কালারটা ভিন্ন করে দিই, আরেকটা অবজেক্ট আমি তৈরি করলাম, এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি চাচ্ছি যে এখানে এই কালারটা হবে, কালার কোডটা আমার জানা আছে, আমি কী করলাম 990000, তারপরে ওকে করলাম, সেই কালারটা চলে আসে, এক্স্যাক্টলি সেম কালার চলে আসে। সো কালার কোড ব্যবহার করাটা অনেক সুবিধাজনক। তা এবার এই কালারটা নেব, এই কালারের কোডটা হচ্ছে এই কালারের কোডটা হচ্ছে 339966। ডাবল 399966 ছিল এটা। আগের কালার কোডটা ছিল 990000। আরেকটা এটার কোড হলো 006699 006699। এগুলোর শুরুতে আমি হ্যাশ দিয়ে দিই।
ওকে, তাহলে এই 3টা কালার আমরা ব্যবহার করলাম। 3টা কালারের কোড আমি তোমাদের দিয়ে দিছি। ভিডিওটা যখন কাজ করবে তখন এই কালারগুলো দেখে এখান থেকে অ্যাপ্লাই করবে, তাহলে সেম কালার তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, যখন এটার কালার চেঞ্জ করবে তখন এখানে এইভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে যাবে কালারে, ওখানে কোডের জায়গায় নাম্বারটা লিখে দেবা, তাইলে এই কালারটা চলে আসবে। ওকে, আচ্ছা আমি করে দিচ্ছি তোমাদের। যেমন ধরো এই লোগোটা যদি আমি ফেসবুকে পোস্ট করব বা কোথাও কিছু করবো, কপি, নতুন একটা ফাইল নাও, এটার ট্রান্সফর্মে এটা দেখো আছে হচ্ছে 12 ইঞ্চি আর 13 ইঞ্চি, সো অনেক আছে। এখন ডকুমেন্ট সেটআপটাও আমি করে নেব। এখান থেকে 15 ইঞ্চি এখানে হাইড করলাম, 18 ইঞ্চি ডকুমেন্ট সেটআপ করলাম। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল হচ্ছে 15 ইঞ্চি 18 ইঞ্চি। এটার ফিল কালার থাকবে না, স্টক কালার দেবে ব্ল্যাক 0.5 অথবা তার চেয়েও কম। ঠিক আমার এরিয়াটা নিয়ে এসে সিলেক্ট করলাম, এখানে লিখে দিলাম। এবার সেভ ফর ওয়েব, ঠিক আছে। PNG 24 এ সেভ করবো, সেভ ফর ওয়েব, সেভ, ক্লাস নাম্বার 11, এখানে লোগো, সেভ। এবার ফটোশপে যাই, ফটোশপ, এখানে আমি পরের অবজেক্টটা কেন তৈরি করলাম, এই অবজেক্টটা এই জন্য তৈরি করছি, যদি এটা না থাকে তাহলে একদম এখানে চলে আসবে, অর্থাৎ বর্ডারটা এখানে একদম লোগোর সাথে মিলে যাবে। এই যে দেখো এখানে চলে আসছে, এই জন্য আমি আরেকটা অবজেক্ট তৈরি করলাম, যার কারণে লোগোটা থেকে অনেকটুকু জায়গা আমি মার্জিন হিসেবে পাচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে ফাইল তৈরি করি, সেদিন যেভাবে করছিলাম ঠিক সেভাবে পিক্সেল পিক্সেল। স্যার আপনার কাছে স্যার রেজুলেশনে তো আছে না, আমাদের কাছে স্যার এই অপশনটা নাই স্যার। এটা করতে পারো, ওইটা তো স্যার সি আছে, সবগুলোতে আছে, নেই বলে কেউ না স্যার আমাদের যত বন্ধ নাই সেজন্য দেখো। দেখো না। আচ্ছা এখানে দেখবা, এখানে ইমেজ সাইজ, এখানে রেজোলিউশন আছে, ইমেজ সাইজ রেজোলিউশন ওইখানে না থাকলে স্যার এখান থেকে পারবো না স্যার, ওখানেই আছে। যদি মনে করো যে নাই, যদি মেনে নিলাম 1 মিনিটের জন্য নাই, তাহলে এখান থেকে স্যার আমার টাকা নেই স্যার, পাওয়া গেলে কি হবে? তাহলে স্যার কিছু হবে না, অবশ্যই হতে হবে। তাহলে স্যার ভালো আমার সাথে আওয়াজ না কম দিতে ঠিক আছে, ফটোশপের ইমেজের কোয়ালিটি হচ্ছে রাস্টার কোয়ালিটির ইমেজ।
বাংলাদেশের পতাকা হোক সমস্যা নেই, বাট পতাকা তৈরি করার সময় একটু সাবধান তৈরি করবা, পতাকা নিয়ে ঝামেলা আছে, সাইজ ঠিক কেমন রাখতে হবে। For wave save আচ্ছা, এখানে আমি এটাকে ফেসবুক থেকে ম্যানিপুলেট করে এটা ফটোশপের জন্য রেডি করে ফেললাম। এখন পোস্ট করলে এটা কি ফাটবে? ফাটবে না। প্রথম দিনের ক্লাস থেকে ফেসবুকের জন্য রেডি করে পোস্ট করছে, এখনো পর্যন্ত ফাটে যায়, ফেটে যায়, এরকম কথা আর যদি নেক্সট বলো তাহলে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, না এটা তো পিকচার হয়ে গেছে, এটা তখন পিএইচডি করতে হবে। পিএইচডি এটাকে যদি আমি সেভ করে রাখি পিএইচডিতে যদি রাখি তাহলে আবার নেক্সট টাইম এটাকে রিপ্লেস করে কাজ করা যাবে। এখন স্যার এটা দিয়ে স্যার কাজ করা যাবে না স্যার? এখনই তো বললাম যদি পিএইচডি হয় তাহলে করা যাবে, পিএইচডি করে রাখতে হবে, সেভ করতে হবে ফটোশপ ফরম্যাটে পিএইচডি, তখন কাজ করা যাবে। যদি পিকচার করে ফেলি অর্থাৎ সেভ ফর ওয়েব করে যদি পিকচার করে ফেলি তাহলে আর এটা দিয়ে কাজ করা যাবে না। বুঝে আসছে? তাহলে এটা তোমরা করবা, এটা করে এটাকে পোস্ট করবা। আর ডিভাইডটা আরেকটা ওয়েতে ডিভাইড করা যায়, সেটাও দেখলাম কিভাবে ডিভাইড করা যায়। যেমন ধরো আমি এখানে অনেকগুলো এলোমেলো কিছু শেড তৈরি করলাম। আমি চাচ্ছি এখান থেকে এইটুকু কেটে দেব যেন নিচের অংশটা সোজা থাকে। তো এটুকু কেটে দিতে চাইলে আমি যদি ডিভাইড দিয়ে করি, ডিভাইড দিয়ে করলে এই নিচের ছোট ছোট অংশগুলো সব কিছু কেটে যাবে, অর্থাৎ সব কেটে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি, আমি যদি এটা দিয়ে ডিভাইড দিয়ে করি তাহলে আনগ্রুপ করার পর এখানে ছোট ছোট স্লাইস তৈরি হয়েছে। আমি কালার চেঞ্জ করলে তোমরা বুঝতে পারবে। এটাকে সরিয়ে দিই। ঠিক আছে, নিচের অংশ সোজা হয়েছে, বুঝছে না? হয়েছে, কিন্তু এখানে কিছু ছোট ছোট স্লাইস
টুকরো হয়ে গেছে, তো যেটা আমি হয়তো চাইনি তারপরেও হয়ে গেছে। এই যে এখানে আছে, এই যে এখানে এটা আমার দরকার ছিল না, তারপরেও হয়েছে। এই যে এটাও আচ্ছা, তো এটা একটা প্রবলেম। আমি চাচ্ছিলাম যে আমার উপরের যে অবজেক্টগুলো আছে সেগুলো ঠিক এরকম থাকবে, ফুল থাকবে, ফুল, কোথাও কেটে যাবে না, ঠিক আছে? এবার দেখো আমি এই কাজটাই যদি আরেকটা ফাংশন দিয়েও করি তাহলে এখানে আমি নিচের অংশটাকে এই বরাবর সোজা করতে যাচ্ছি, একটু কালার চেঞ্জ করে দিই। তো এখন আমি এখানে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এখান থেকে পাথ, তারপরে হচ্ছে ডিভাইড অবজেক্টস ভ্যালু, এই ফাংশনটা ব্যবহার করব, ডিভাইড অবজেক্টস ভ্যালু। এখন এটাও নিচ থেকে আমি এই পর্যন্ত একটু সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এখন তোমরা দেখবা যে উপরের যা ছিল সবটা কিন্তু পুরো আছে, ফুল আছে। অর্থাৎ এটা দেখো আমি কালার চেঞ্জ করি, উপরে নিচে থাকলেও সবগুলো সমান আছে, এটা কি করে বুঝবো? এখানে দেখো সব সমান আছে, ঠিক আছে? এটা যতটুকু, এটা ততটুকু, এটা ততটুকু। তো আমার এখানে এই যে ছোট ছোট ফালি হয়ে গেছে, ছোট ছোট টুকরা হয়ে গেছে, তো এটা এখানে হবে না। তো এই জন্য তোমরা যদি অবজেক্টে গিয়ে পাথ এবং ডিভাইড অবজেক্টস ভ্যালু এটা ব্যবহার করো তাহলে তোমরা এই সুবিধাটা পাবে। কোনো উপরে কোনো অবজেক্ট কেটে ফেলবে না। যদি ডিভাইড করি, যদি এখানে এই দুটাকে ডিভাইড করি তাহলে এখানে একটা স্লাইস তৈরি হবে, এখানে একটা তৈরি হবে, তাই তো? এটা একটা তৈরি হয়েছে, এটা একটা তৈরি হয়েছে, বুঝেছে? এভাবে অর্থাৎ আমার উপরের অংশের অবজেক্টগুলো কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য তোমরা ইচ্ছা করলে যদি এরকম কোনো ফাংশন থাকে যেখানে বড় অংশগুলো ঠিক রাখতে হবে সব অবজেক্টগুলো, তাহলে তোমরা অবজেক্টে গিয়ে পাথ এবং ডিভাইড অবজেক্টস ভ্যালু এই ফাংশনটা ব্যবহার করবে। দুটা দিয়েই হবে, কোনো অসুবিধা নেই, দুটা দিয়ে তুমি ইউজ করতে পারবে।